33 বছর বয়স হলো, কিন্তু এমন বর্ষা বাবু আগে দেখিনি কখনো। আগেও তো নিম্নচাপ হয়েছে, 2-3 দিন অবধি টানা বৃষ্টি হয়েছে, তবু না হয় ওটা মানা যায়। এবারের মতো টানা 8 দিন বৃষ্টি আগে কখনো হয়েছে বলে তো মনে হয় না। সন্ধেও হয়েছে অনেকক্ষণ, কোথায় ভাবলাম সন্ধ্যের পর বৃষ্টিটা একটু কমবে, তখন না হয় দোকানটা বন্ধ করেই বাড়ি ফিরবো, কিন্তু হলো উল্টো ছিড়ি। সস্তায় এই কটা চারাপোনা কিনতে গিয়ে আবার বৃষ্টিটা এলো জাকিয়ে। দেখ, এবার চলো ছাতা মাথায় দিয়ে এই অন্ধকারে জলের মধ্যে। যা, সকালেই তো দেখলাম রাস্তায় কোমর অবধি জল উঠে গেছে বলে এই রাস্তাটা নাকি বন্ধ করে দিয়েছে। তার মানে আবার ওই ঘুরপথে 20 মিনিট বেশি সাইকেল চালিয়ে বাড়ি যেতে হবে। ওই যে, ওই তো দেখা যাচ্ছে দক্ষিণ পাড়ার মাঠ। ওটা পেরোলেই শিমুলতলা, তারপর জেলে পাড়ার মোড় পেরিয়ে মিনিট 5 গেলেই হলুদ রঙের 102 বছর পুরনো বাড়িটা দেখা যাবে অনায়াসেই। যেখানে লণ্ঠনের টিমটিমে আলোতে হয়তো অপেক্ষা করছে তার স্ত্রী মাধবী, কোলে 2 বছরের ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে। কি গো শ্যামল, এত সন্ধেবেলায় এই রাস্তায়, কি ব্যাপার? পরিচিত গলাটির উত্তর দিতে পেছনে ঘুরে তাকাতেই শ্যামল দেখতে পেল নিতাই ময়রাকে। এককালে এত নাম যশ থাকা লোকটা আজ রাস্তায় রাস্তায় পড়ে থাকে নেশা ভাঙ করে। শ্যামল বেশি কথা না বাড়িয়ে সাইকেল না থামিয়েই সে উত্তর দিল, ও হ্যাঁ, আজ দেরি হয়ে গেল বড্ড। মনটা যেন কু গাইছে। কিছু কি হবে নাকি বাড়িতে কিছু হয়েছে কি জানি না। একটু জোরে জোরে পাটা চালাই এবার। রাস্তাটা যেন একটু বেশি নিস্তব্ধ লাগছে। গাঢ় অন্ধকার চারিদিকে, বেশ গা শিরশিরে ঠান্ডা হাওয়ায় শরীর যেন কেঁপে কেঁপে উঠছে। বৃষ্টির বেগটাও বেশ কমেছে। না, এভাবে ছাতা নিয়ে আর চালানো যাচ্ছে না। ছাতা বন্ধ করে সে যখন দাঁড়িয়ে পড়ল তখন তার চোখ পড়ল শিমুল গাছটার দিকে, আর তার পাশে অবহেলায় পড়ে আছে হাসপাতালটা। একসময় কত লোকজন আসতো এখানে, অথচ এখন পরিত্যক্ত। কেউই নেই, কিছুই ভয়ের মতো নেই। তাও যে মানুষ মনে মনে এত কেন ভয় পায়। হঠাৎ শ্যামলের চোখটা আটকে গেল গাছের গোড়ায়। সাইকেল থেকে নামতে নামতে চিৎকার করলো সে, হ্যাঁ হ্যাঁ, কে কে ওখানে? এ কি, বাচ্চাটাকে এভাবে মারছেন কেন? ওকে ছাড়ুন, ছাড়ুন ওকে। এ কি, এ তো মাধবী, আর কোলের মেয়েটা তো তাদেরই মেয়ে পড়ি। কিন্তু এখানে এরকম অবস্থায় কেন? এত রক্ত কেন? তার মেয়েটাকে এমন অবস্থা কেন করেছে মাধবী? শত শত প্রশ্নে যখন তার মাথা কাজ করছে না, তার চোখ পড়ল মাধবীর মুখের ওপর। তার চোখ দুটো পুরো সাদা, মনি বলে কিছুই নেই। দাঁত হিংস্রভাবে বেরিয়ে আছে, গোটা মুখে আঁচড়ের দাগ, আর তা থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। চারপাশে জমাট বাঁধা কালো অন্ধকারে এখন স্পষ্ট শুধু মাধবী আর পরীর মুখটা। ওপরে তাকাতেই তার গায়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সারি সারি কাটা মুন্ডু যেন ফলের মতো ঝুলছে প্রতিটি ডাল থেকে। প্রতিটা মুখে কম বেশি তার চেনা, কারণ তারা প্রত্যেকেই নিখোঁজ হয়ে গেছেন গ্রাম থেকে, নয় তার জ্ঞান হওয়ার আগে, নয় পরে। আর কিছুদিন পর তাদের ধড়হীন দেহগুলো ভেসে উঠেছে বড় দিঘিতে। এতদিন সে ভাবতো তারা খুন হয়ে যায় হয়তো কোনো কারণে, কিন্তু আজ সে নিজের মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছে। শ্যামল অনুভব করলো তার শরীর যেন জমে গেছে এক জায়গায়, সে নড়তে পারছে না। মাধবী রাক্ষসের নখের আঘাত করলো তার চোখে, খুবলে বের করে আনলো চোখ দুটি। তারপরেই তার পিছন থেকে পড়লো এক কোপ। ধর থেকে আলাদা হয়ে গেল দেহটি, বয়ে গেল রক্ত গঙ্গা। দেহটি টেনে হাসপাতালের ভিতর নিয়ে গেল।
ওখানে আগে থেকেই উপস্থিত থাকা অনেকগুলো ধরহীন শরীর আর মুন্ডুটি উপরে উঠে গেল গাছে। এভাবে আরো একটি নতুন মুন্ডু যুক্ত হলো শিমুল গাছে। হাটবার পূর্ণিমা হওয়ায় আকাশে বেশ বড় একখানা চাঁদ উঠেছে। এদিকে খুব দ্রুত পা চালাচ্ছে মহেশ ও সতীশ। 7টা বাজতে যায় প্রায়। যতক্ষণ বাড়ি না পৌঁছাবো মেয়েটা যে কেক কাটবে না। হাতে বেশি সময় নেই, তাই বাধ্য হয়েই তারা হাসপাতালের সামনের শর্টকাট রাস্তা ধরে এটা ভাবে যে 7টা বাজার আগেই তারা ওই রাস্তাটা পার হয়ে যাবে। পালা পালা সতীশ, পালা। হাতে আর 1 মিনিট, আমি আসছি, তুই পালা। মহেশের জন্য খারাপ লাগলেও নিজের প্রাণ বাঁচানোর জন্য সতীশ প্রাণপণে দৌড় দিল। কিন্তু জেলেপাড়ার মোড়ে পৌঁছানোর আগেই তার পিঠ বিষিয়ে গেল ধারালো আঁচড়ে। ছিটকে পড়ে গেল হাতে থাকা ব্যাগগুলো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এসে ভগবানের নাম জপ করতে শুরু করলো। রক্ষা করো, হ্যাঁ রক্ষা করো আমায়। আর ওদিকে তো মহেশের অবস্থা ভয়ানক। তার চোখের সামনে ভেসে উঠছে স্ত্রী সন্তানের ভয়ঙ্কর চেহারা। পরিচিত মৃত মানুষের মুন্ডগুলো ঝুলছে শিমুলের প্রতিটি ডাল থেকে। তারা বিশ্রী আওয়াজ করে হাসছে উচ্চ স্বরে। সহ্য করতে না পেরে মহেশ প্রাণপণ চেষ্টা করছে ছুটে পালানোর, কিন্তু পারছে না। ইতিমধ্যেই অসাড় হয়ে গেছে তার হাত পা। গলা থেকেও কোনো স্বর বের হচ্ছে না শত চেষ্টাতেও। তীব্র যন্ত্রণা হচ্ছে তার মাথায়, অসহনীয় যন্ত্রণায় যেন ফেটে যাচ্ছে শরীরের প্রতিটি শিরা উপশিরা। হঠাৎ পড়ল এক কোপ, মাথাটা আলাদা হয়ে গেল শরীর থেকে। প্রতিবারের মতো ওই ধরহীন দেহটা তারা টানতে টানতে নিয়ে গেল হাসপাতালে, আর মুন্ডুটা চলে গেল গাছে। চারিদিকে চিৎকার করে উঠল শিয়াল, কুকুর। নিশাচর পাখিদের তীক্ষ্ণ আওয়াজে যখন জ্ঞান ফিরল সতীশের, তখন সে বুঝলো তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হাত দুটো হয়ে গেছে অকেজো। তারপর কেটে গেছে 17 বছর। এই ভুল আর কেউ করেনি। ওই রাস্তা এখন পুরোপুরি বন্ধ। তার বদলে হয়েছে আরো একটি নতুন রাস্তা। সকাল থেকে বিশাল আয়োজন চলছে বিশু জেলের বাড়িতে। তার একমাত্র মেয়ের বিয়ে আজ। আচ্ছা অঘরী বাবা, তারপর কি হলো? প্রতিবারই তো শুনছি বাবাগুলো ও তাদের মেয়ে, তাদের স্ত্রী কেউ বাড়িতে ফিরছে না। ওফ, দিলে তো পুরো আগ্রহটা নষ্ট করে। দাঁড়াও না, বাবা হয়তো একটু হাঁপিয়ে গেছেন। কতক্ষণ ধরে একটানা বলছেন বলো তো? না বাবা, আপনি একটু চুপ হয়ে বসুন তো, তারপর আবার বলুন। হ্যাঁ, একটু হাঁপিয়ে গেছি বই কি, বয়স তো হয়েছে। কই বাবা সুমন, ওই জানলার কাছে থাকা বিড়ির প্যাকেট আর দেশলাইটা একটু দাও তো। তবে তোমরা বলো তো আমাকে, এখনো পর্যন্ত গল্প শুনে কি মনে হচ্ছে? এটা কোনো কাল্পনিক কাহিনী নাকি বাস্তব? আপনার জীবন তো জ্ঞান অভিজ্ঞতা দ্বারা পরিপূর্ণ বাবা। বরাবরই তো আপনার জীবনে অনুভব করা অলৌকিক অবাস্তব ঘটনা আপনি আমাদের শোনান। এবারেও নিশ্চয়ই তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। প্রতি রবিবার বিকেলে এখন আপনার গল্প না শুনলে কোনো কাজে মন বসে না। ওই জন্যই তো আপনার কাছে চলে আসি সময় কাটাতে দুজনে। এতক্ষণ পর্যন্ত যা শুনলে, এই আমার গুরুদেব আমায় বলেছিলেন এর পরের গল্প আমার জীবনের সাথে জড়িত। কে লেখালেখি করা হচ্ছে তো মাঝে মাঝে? চাকরিটা তোমার পেশা, জীবনে পেশাকে এত বেশি গুরুত্ব দিয়ে দিও না যাতে শখটাই জীবন থেকে চলে যায়। হ্যাঁ বাবা, আপনার কথাতেই নতুনভাবে উৎসাহ পেয়ে নতুন উদ্যমে একটা গল্প লেখা শুরু করেছি। আচ্ছা, বেশ বেশ, লেখা শেষ হলে আমাকেও দেখিও কিন্তু। হ্যাঁ বাবা, অবশ্যই। বাবা, বাকি গল্পটা বলবে না? হ্যাঁ বলবো তো। বাড়ি ছেড়েছি তখন 7 বছর মতো হবে। সেদিন বেশ কয়েকদিন উপবাসের ফলে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নিই একটা শিব মন্দিরে। মন্দিরটা দেখেই মনে হচ্ছিল বহু পুরনো। ভিতরে ঢুকেই মনটা বেশ প্রশান্তিতে ভরে উঠল। অনুভব করলাম এক দৈব শক্তির।
যখন চোখ খুললো আচমকা দেখলাম ঝড় উঠেছে, প্রবল ঝড়। পৃথিবী যত আক্রোশ যেন আজই মিটিয়ে নিচ্ছে এই গ্রামের উপর দিয়ে। ঝড়ের প্রকোপ এতটাই বেশি যে গাছের মাথাটা পর্যন্ত স্পর্শ করে ফেলেছে মাটি। হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে চারিদিক। ঘন কালো অন্ধকারে যেখানে আলোর রেখাটুকু দেখতে পাওয়া অসম্ভব ছিল, সেখানে হঠাৎ চোখে পড়ল একজোড়া টর্চের আলো। চোখ ছোট ছোট করে দেখতে পেলাম একদল মানুষকে। একই এমন ঝড় বৃষ্টির সন্ধ্যায় বাইরে একা এইভাবে বসে আছেন যে? মনে কি ভয় ডর বলে কিছু নেই নাকি? দেখছেন না দাদা বাবু, সাধু মানুষ না হলে আর এমন গলায় রুদ্রাক্ষের মালা ছোট ঝোলা নিয়ে কোনো সাধারণ মানুষ পোড়ো শিবের থানে বসে থাকে? গবেষণা পরে করবে ওসব নিয়ে। চলো এখন জেলেপাড়ায় মোড় অবধি দেখে আসি। এতক্ষণে তো জামাইয়ের আমাদের বাড়ি পৌঁছে যাবার কথা ছিল, কিন্তু কই, এখনো তো তাদের দেখাই নেই। বারবার মানা করেছিলাম, হ্যাঁ বারবার, শিমুলতলা রাস্তা দিয়ে আসা ভুলটা যেন না করে, নতুন রাস্তা দিয়ে যেন বাসটা নিয়ে আসে। এই জানি বাবা কি করেছে, কখনই বা আসবে তারা। মনটাও যেন কেমন কু গাইছে। ওরা যখন এগিয়ে গেল সামনের দিকে, আমার যেন মনে কেমন একটা খটকা লাগলো। কি হবে যদি তারা নতুন রাস্তা দিয়ে না আসে? আর কি একটা ভুলের কথা বলছিল না? চাই আমিও একটু এগিয়ে যাই তো ওদের সাথে। ভাবতে না ভাবতেই মনে পড়লো গুরুদেবের কথা। আজ তো আমার একটা যজ্ঞ করার কথা ছিল সন্ধ্যা 7:32 বাজার আগে, কিন্তু সেটা কোনো শিমুল গাছের তলায়। গুরুদেব বলেছিলেন 72 বছর পর আকাশে চাঁদ উঠবে, গাঢ় লাল রঙের চাঁদ। এটাও বলেছিলেন পরিস্থিতি যেমনই হোক এই কাজে যেন কোনো ভুল না হয়, কারণ এই যজ্ঞের উপর নির্ভর করবে বহু মানুষের প্রাণ। অনেক মৃত আত্মার মুক্তির উপায়ও নাকি আজকের এই যজ্ঞ। যজ্ঞের নিয়মাবলী তো সমস্ত কিছুই বলে দিয়েছেন গুরুদেব, উপকরণও রয়েছে জোলায় ভরে। না, আর বেশি দেরি না করে উপকরণগুলো গুছিয়ে ভালো করে দেখে নিয়ে এগিয়ে গেলাম সামনের রাস্তার দিকে, যেদিকে ওই মানুষগুলো এগোলো। মন শুধু চাইছিল যেন এই কান ফাটানো বাজ আর প্রবল বৃষ্টির মধ্যেও আমি যজ্ঞটা নির্বিঘ্নে মেটাতে পারি, কারণ গুরুদেব যখন ওইভাবে আদেশ দিয়েছিলেন নিশ্চয়ই কোনো রহস্যের ব্যাপার ছিলই। আমি জানতাম। রাস্তার মোড়ের কাছে পৌঁছে পাটা যেন আটকে গেল, কারণ একটু আগে দেখতে পাওয়া প্রতিটা মানুষ জ্ঞান হারিয়ে পড়েছিলেন, আর তাদের প্রত্যেকের পিঠ, গাল, গলা থেকে চুইয়ে পড়েছিল লাল টকটকে রক্ত। কিন্তু এই অপ্রত্যাশিত নির্দয়ভাবে হামলা কারা করলো তাদের উপর, এ ভাবতে ভাবতে যেই না সামনে তাকিয়েছি, বুকের রক্ত একেবারে জল হয়ে গেল। সে দেখতে পেল গাছ থেকে ঝুলছে অজস্র কাটা মাথা, আর তারা উচ্চস্বরে বিশ্রী রকমের আওয়াজ করে হাসছে। চোখ পড়ল হাসপাতালের পাশে দাঁড় করানো একটা বাসের উপর। বিদ্যুৎ চমকানোর আলোয় চারিদিক যেন কয়েক সেকেন্ডের অন্তর অন্তরই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে। বাসটা যে কোনো বরযাত্রীর বাস বুঝতে আর বাকি রইল না। আর এই বাসটিরই যে ওই লোকটির বাড়ি যাওয়ার কথা ছিল তাও বুঝলাম। বাহ, এখানেও তো বৃষ্টি শুরু হলো। এবার পাওয়া যাবে গল্পের আসল মজা। সেদিন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল আমার সাথে যা আমার আমৃত্যু মনে থাকবে। ওই পরিস্থিতিতে আমি তখন ক্রমাগত আওড়াতে থাকলাম গুরুদেবের দেওয়া মহামন্ত্র, ওম ভ্রৌম ক্রোধ ভৈরবায় নমঃ, ওম ভ্রৌম ক্রোধ ভৈরবায় নমঃ। ঝোলা থেকে বের করলাম শ্মশানের কাঠ পোড়া ছাই, গোটা শরীরে বুলিয়ে নিলাম সেই ছাই। মধু ও ঘিয়ের সাথে 13টি পবিত্র নদীর জল মেশানো 4টি নিয়ে চারিদিকে জল ছেটাতে ছেটাতে এগিয়ে গেলাম সেই শিমুল গাছের গোড়ার দিকে। তখন কি যে অসহ্য চাপ অনুভব করেছিলাম গোটা শরীরে, বাবারে, তা এখন বর্ণনা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তবুও থামলাম না। অশরীরীর দল ঘোরাঘুরি করছিল আমার চারপাশে। কি বিভৎস হাসি তাদের, যেন এক্ষুনি গিলে খাবে। কার হাতে কাটারি আছে তো কার রামদা, কুড়ুল। এই সব কিছুকে অগ্রাহ্য করতে করতে যেতে পারছিলাম শুধু একটাই কারণে, আমার গলা রুদ্রাক্ষের মালা। নিজেও অবাক হয়ে দেখলাম এই হলুদ বর্ণের জ্যোতি ছড়িয়ে পড়ছে চারিদিকে, আর সেটার জন্যই ওই অশরীরীগুলো আমার কাছ পর্যন্ত আসতে পারছে না। চেষ্টা করলেও ছিটকে পড়ছে দূরে। আতপ চাল আর কালো সর্ষে ঢেলে দিলাম ডুবুর কাঠ দিয়ে তৈরি করা যজ্ঞকুণ্ডে। তারপর এক কৌটো ঘি ঢেলে আগুন জ্বালালো মাত্রই
একের পর এক মুন্ডু হিংস্রভাবে দাঁত বের করে এগিয়ে এলো আমার দিকে। তাতে যজ্ঞের আগুনে দিলাম কালো বিড়ালের ছাল, উচ্ছিষ্ট মাছের কাঁটা আর একটা মরা সদ্য পায়রার মাথা। আর ব্যাস, অমনি একের পর এক মুন্ডু ঝাঁপিয়ে পড়লো যজ্ঞের আগুনে, আর তারপরে আরো দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন। তখনই অনুভব করলাম হাসপাতালের ভিতর থেকে শোনা যাচ্ছে চাপা আর্তনাদ। বেলপাতা, নিম পাতা ও শিমুল গাছের তলায় পড়ে থাকা 14টা শিমুল পাতা যজ্ঞের আগুনে পুড়িয়ে তৈরি হওয়া গরম ছাই নিয়ে চলে গেলাম হাসপাতালের ঘরে। আমার গা থেকে বেরোনো প্রচন্ড রশ্মি দিয়ে ওরা ছটফট করতে শুরু করলো, চেষ্টা করতে থাকলো মিলিতভাবে আমার উপর আক্রমণ করার, কেটে কুচি কুচি করার, কিন্তু পারল না। এইসব ঘটনায় আমিও যে অবাক হচ্ছিলাম না তা বলবো না। এক মুঠো গরম ছাই হাসপাতালের প্রধান দরজার সামনে সরলরেখায় ছড়িয়ে দিতেই শুরু হলো ভয়ানক আর্তনাদ। ধড়হীন দেহগুলো থেকে চিৎকার ভেসে এলো, বাঁচাও বাঁচাও বলে। কিন্তু কেউই ওই রেখা বেরিয়ে বাইরে আসতে পারল না। তবে প্রত্যেকের শরীরে দাউ দাউ করে জ্বলছিল আগুন। এই বাঁশবাগানে ঘুরতে এসে সন্ধে হয়েছে, অন্ধকারে পথ হারিয়ে ঘুরতে লেগেছে। টিং টিং এ টিং, টিং 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 এ টিং। এই দিকে যাব নাকি এই দিকে যাব? না, এই দিকেই যাই। এই বাঁশবাগানে ঘুরতে এসে সন্ধে হয়েছে, অন্ধকার। কে ভাই, ওখানে কে দাঁড়িয়ে আছো? সামনে এসো, এমনিতেই সন্ধে হয়েছে, ভয় লাগছে তো। হ্যাঁ, ওরে বাবা রে, এই যে ভূত, বাঁচাও! দুধ লাগবে, দুধ, ভালো দুধ আছে, ভালো দুধ। এই যে দুধওয়ালা, দুধ কত করে? 40 টাকা দিদি। ভালো হবে তো? একদম 1 নম্বর দুধ আছে দিদি, কোনো ভেজাল নাই। ঠিক আছে, 1 লিটার দিন। হ্যাঁ দিচ্ছি। যাই বলো বাপু, শীতের দিনের মজাই আলাদা। খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, আর স্নান করে। শীতের দিনে স্নান করেও কি শান্তি পাও নাকি গো? তা যা বলেছ, স্নান করাটা একটু কষ্টকর বটে, তবে সেটা গরম জল করে স্নান করলেই হলো। সে তো ঠিকই, তবে আজকাল জিনিসপত্রের যা দাম, তাতে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে। সবজি থেকে শুরু করে চাল ডাল মশলাপাতি সবই একেবারে আকাশ ছোঁয়া দাম। হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। জানিস, গ্রামের শেষ প্রান্তে একটা বিরাট বড় গাছ আছে। সেই গাছের নিচ দিয়ে যখনই যাওয়া হয়, গাছ ছমছম করে। একদিন আমাদের পাশের বাড়ির কাকু রাত 8টা নাগাদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখে সাদা শাড়ি পরা কে যেন একটা গাছে উঠে যাচ্ছে, আবার একটু পর গাছ থেকে নেমে যাচ্ছে। এই সব দেখে কাকুটা তো ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে। বাপরে বাপ, কি ভয়ঙ্কর! তুই এসব গল্প বিশ্বাস করিস? এইসব ভূত ফুত আমি বিশ্বাস করি না, সব কিছুই বানানো গল্প।
ভাই তুই বিশ্বাস কর আর না কর, এটা সত্যি গল্প। আমার পাশের বাড়ির কাকু কখনো মিথ্যে কথা বলে না। আচ্ছা তাহলে তো একবার চেক করে দেখতে হবে। চল সবাই মিলে যাই। ওরে বাবা, আমি ওর মধ্যে নেই, আমার খুব ভয় লাগে। যেতে হয় তোরা যা। বাবা রে, আমিও যাব না, জেনে শুনে বিপদের মধ্যে যাবার কি দরকার। ও বাবা, তোরা কেউই যাবি না? তা তোরা যখন যাবি না তখন আমি বা একা একা যাবো কেন? যাকগে যাক, চল রাত হয়েছে, সবাই বাড়ি যাই। হ্যাঁ চল চল, তাই চল। ওটা কি? ওটা কি? বাপরে বাপ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এ তো একটা সাদা কাপড়, কেউ মনে হয় বদমাইশি করে ঝুলিয়ে রেখেছে। কে কে কে? ও সুবল, তুই? এরকম করে কেউ ভয় দেখায়? আর একটু হলে আমার প্রাণটা বেরিয়ে আসতো। এই সাদা কাপড়টা তুই রেখেছিস না? হ্যাঁ রে। তুই এইভাবে নেকি নেকি কথা বলছিস কেন? কোথায়? আমি তো এইভাবেই কথা বলি। দেখেছিস, বদমাশি বুদ্ধি তোর এখনো যায়নি। চল বাড়ি যাওয়া যাক। তুই এমনভাবে মাফলারটা জড়িয়েছিস যেন গোটা রাজ্যের শীত তোর মুখের মধ্যেই এসছে। মাফলার খোল, মুখ দেখা যাচ্ছে না। খুব ঠান্ডা লাগছে তো। বাবা, তুই তো দেখছি খুব শীত কাতুরে ছেলে। আমি ভাবলাম ও আমার বন্ধু সুবল। যদিও মাফলার পরা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের গঠন আর পোশাকে অবিকল সুবল। তাই আমি ওকে সুবল ভেবেই ওর সাথে হেঁটে চলেছি আর গল্প করছি। কিন্তু গলার স্বরটা ঠিক কেমন যেন সুবলের মতো না। হয়তো বদমাশি করে ও এমনভাবে আমার সাথে কথা বলছে। বুঝলি সুবল, আমি সন্ধেবেলা এক বন্ধুর মুখে শুনলাম এই গায়ের শেষ প্রান্তে নাকি একটা গাছে ভূত থাকে। হ্যাঁ থাকে তো। সত্যিই থাকে? হ্যাঁ সত্যিই থাকে, চল দেখবি। না রে, আমি যাব না, ভয় ভয় লাগছে। ভয় কি রে খেপা, কিচ্ছু হবে না, দেখবি আর চলে আসবি, চল। অনিচ্ছা সত্ত্বেও আমি ওর পিছন পিছন হেঁটে চলেছি। মনের মধ্যে প্রচণ্ড ভয়, কিন্তু মুখে কিছু বলছি না। কিছু একটা শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। চারিদিক যেমন অন্ধকার, তেমনি কুয়াশায় ঢাকা। দূরের কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি দেখতে পাই একটি গাছে উল্টো হয়ে কে যেন একটা ঝুলে আছে। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা। এটা কে? এটা কে? কে? কিরে, তুই নাকি ভূতে বিশ্বাস করিস না? কিরে, এবার বিশ্বাস হলো তো ভূত আছে না নেই?
যাকে বন্ধু ভেবে আমি এত দূরে এসেছি, এখন দেখি সেও একটা ভূত। পলাশ, পলাশ, পলাশ। এমন সময় আমি শুনতে পাই দূর থেকে কেউ একটা আমার নাম ধরে ডাকছে। একটা মশালের আগুনও দেখতে পাচ্ছি। মনে একটু সাহস এলো, সেই ডাক অনুসরণ করে আমি ছুটতে লাগলাম। ছুটে গিয়ে দেখি সন্ধ্যাবেলা যে বন্ধুরা আমাকে ভূতের গল্প শুনেছিল, ওরাই মশাল নিয়ে আমাকে খুঁজতে এগিয়ে এসছে। তোরা তোরা এখানে? হ্যাঁ, তোরা এখানে? আমাদের চোখের সামনে দিয়ে তুই এদিকে হাঁটতে লাগলি। তোর বিপদ হতে পারে এটা জেনেও আমরা চুপ করে বসে থাকবো, তাই তো মশাল নিয়ে এগিয়ে এলাম। কিন্তু কিন্তু আমি তো বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আগে না, তুই এই রাস্তা দিয়েই রওনা দিয়েছিলি। তাড়াতাড়ি চল এখান থেকে। আমার বন্ধুরা এগিয়ে এসেছিল বলেই আমি এই যাত্রায় বেঁচে গেলাম। এই রাস্তায় আমি আর কখনো আসি না। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। তালপুর গ্রাম খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটিকে ঘিরে প্রাকৃতির কোলে এক সুন্দর বৈচিত্র্যময় জীবনযাত্রা তৈরি করেছে। কয়েকটা বাড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নামে গ্রাম হলেও বেশিরভাগটাই ফাঁকা মাঠ, পুকুর, জলাশয় আর ছোট বড় তাল গাছে ভরা। ঘটনাটি ভরা তালের সময়। বেশ প্রত্যেক দিন কাক ভরে তাল কুড়ানোর হিড়িক পড়ে যায়। যে আগে আসবে সে বেশি তাল পাবে। হঠাৎ রাতে সবাই ঘুমিয়ে আছে। আকাশ বেশ ঘন কালো মেঘে শুরু হয় বাতাস আর বৃষ্টি। সবাই বেশ ঘুমিয়ে কাদা। গ্রামের শেষ প্রান্তে গরিব ঘরের ছেলে রাজু না ঘুমিয়ে ভাবছে, এখনই যাই। না না, আরেকটু ভোর হোক, আজ সব থেকে বেশি তাল পাওয়া যাবে। বাতাসটাও তো আর কম হলো না। না, এখনই যাই। কেউ আমার আগে গেল নাকি? রাজু তাড়াতাড়ি তাল গাছের নিচে গিয়ে তালগুলো বস্তায় ভরে ফেলল। সামনের তাল গাছের দিকে এগিয়ে গিয়ে দেখে সেখানেও বেশ কয়েকটা তাল। রাজু একটু এগিয়ে তাল গাছের নিচে গিয়ে দাঁড়ালো। রাজু দেখলো কয়েকটা তাল আধ খাওয়া। ঠিক সেই সময় মনে হলো তার পিছনে কিছু একটা আছে। যখনই পিছন ফিরে তাকাতে যাবে, এমনই প্রতিদিনের মতো মন্টু ভোরবেলা তাল কুড়াতে বেরিয়ে এলো। তাল কুড়াতে কুড়াতে কয়েকটা গাছের তাল কুড়ানোর পর সামনে গিয়ে দেখতে পেল কয়েকটা আধ খাওয়া তাল পড়ে আছে। মন্টুর হঠাৎই চোখগুলো গেল পাশের বড় তাল গাছের নিচে। সে দেখতে পেল একটা আধ খাওয়া দেহ পড়ে আছে। কে বা কারা দেহটাকে খুবলে খুবলে খেয়েছে। মন্টু সেই দৃশ্য দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে হাঁপাতে হাঁপাতে দেখতে পেল গ্রামের কয়েকজন বসে আছে। মন্টু সেখানে গিয়ে দাঁড়াতেই তার সাথে ঘটা কাহিনীগুলো তাদেরকে খুলে বলল।
মন্টুর কথা শুনে গ্রামের কয়েকজন ছুটে গেল। তারা সেখানে গিয়ে দেখতে পেল একটা আধ খাওয়া লাশ পড়ে আছে। সেই লাশের গা থেকে বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা আর এক মুহূর্ত দেরি না করে কয়েকজন মিলে ধরাধরি করে নিয়ে গিয়ে গ্রামের শেষ প্রান্তে সেই পচা পুকুরে ফেলে দিল। তারপর থেকে গ্রামে হইচই পড়ে গেল, কিন্তু কার দেহ গ্রামের লোকেরা এখন পর্যন্ত বুঝতেই পারেনি। সেই দিন বিকেলবেলায় এই ঘটনা নিয়ে বলা বলি করছিল। ঠিক সেই সময় মন্টু এসে, শুনেছো দাদু, গ্রামের রাজুকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো? তাহলে ওটা কি রাজুই? বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করার পরেও রাজুকে খুঁজে পাওয়া গেল না। এভাবে বেশ অনেকদিন কেটে গেল। তারপর সবাই ভেবেই নিল সেই দেহটা রাজুরই ছিল। তারপর থেকে এই ঘটনা নিয়ে গ্রামে আর কোনো আলোচনা শোনা যায়নি। এরপর থেকে বেশ আগের মতোই স্বাভাবিকভাবেই দিন কাটছিল। তবে তারপর থেকে ওদিকটায় ভয়ে কেউ যায় না। বেশ কয়েকদিন পর হঠাৎ এক মাঝরাতে ভয়ানক এক চিৎকার শোনা যায়। মনে হলো ভয়ঙ্কর কিছু একটা আর্তনাদ করছে। সঙ্গে সঙ্গে কয়েকজন গ্রামবাসী বেরিয়ে এসে চারদিক তাকিয়ে দেখে কোথাও কিছুই নেই। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন এ নিয়েও আলোচনা শোনা যায়। কাল কোথাও তো কিছু দেখতেই পেলাম না, কি ছিল বলতো? সেই দিন সন্ধ্যাতেই গ্রামের সকলের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পুরো গ্রাম নিঝুম নিস্তব্ধ হয়ে আছে। হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে। মাঝে মাঝে আকাশের মেঘের গর্জন। শহর থেকে ফিরছে দুই বন্ধু, রোহিত পলাশ। আজ প্রায় 2 থেকে 2.5 বছর পর গ্রামে ফিরছে তারা। পড়ালেখার জন্যই শহরে একসাথে থাকে দুজনেই। হঠাৎ করে মাঝ রাস্তায় বৃষ্টি পড়া শুরু হয়েছে। দুজনেই ভিজে কাঠ হয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু আকাশের গর্জন আর বৃষ্টির শব্দ। আস্তে আস্তে বৃষ্টি বাড়তে থাকে। এই গ্রাম তো আগের মতোই আছে রে পলাশ। শহরে থাকতে থাকতে ভুলেই গিয়েছিলাম গ্রামের রাস্তা এমন অন্ধকার। হাতে একটা লাইট টাইটও তো আনা যেত। রাস্তায় তো কাদাও কম নয়। আগের কত স্মৃতি আছে এই গ্রামে, কি বল? অনেকদিন পর আজ বৃষ্টিতে ভিজে সে একটা খারাপও লাগছে না। এই দাঁড়া দাঁড়া, তোর আবার কি হলো? সেই দিন যে মামা ফোন দিয়ে কি বলছিল ভুলে গেলি? রাজু না কে জানো এই রাস্তায় মরে পড়েছিল। তুই আবার ভূতের গল্প শুরু করলি নাকি? এমনই বেশ রাত হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালিয়ে চল। আরে চল তো, চল চল চল, আর কথা বলিস না। আকাশের গর্জন বেশ ভয়ানক শব্দ ধারণ করছে। এদিকে শব্দ হচ্ছে কেউ কিছু একটা খাচ্ছে। তাল গাছগুলো থেকে বেশ থরথর শব্দ হচ্ছে। ঠিক তখনই পলাশের চোখ গেল গাছের উপরে। দেখতে পেল গাছের উপরে কালো ছায়ার মতো কিছু একটা বসে আছে। হঠাৎ উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে এলো। রোহিত আর পলাশ দুজনেই বেশ ভয় পেয়ে গেল। তারা ভয়ে দুজনেই ভাষা হারিয়ে ফেলছে। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ আচমকা বিদ্যুৎ চমকার আলোয় স্পষ্ট দেখা গেল লম্বা কালো কুৎসিত চেহারায় মানুষ রূপী পিশাচ। এমন সময় রোহিত বলে উঠল,
ওটা কি রে? পালা 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 পালা, আস্তে আস্তে পালা। হঠাৎ রাস্তায় তারা দুজনেই কোনো কিছুতে পা হড়কে পড়ে গিয়েই সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে গ্রামের কয়েকজন লোক এসে দেখে রোহিত আর পলাশ রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। পরে জ্ঞান ফিরলে তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে। সঙ্গে সঙ্গে মন্টু চলে গেল তান্ত্রিকের কাছে। বেশ কিছুক্ষণ পর মন্টু তান্ত্রিককে নিয়ে আসছে। এই প্রেত কোনো সাধারণ প্রেত নয়, সে এক অভিশপ্ত আত্মা। তার জন্মই হয়েছিল মৃত্যুর ছায়ায়। সেই ছিল এক অনাথ প্রেত। সেই রাতে যজ্ঞ করতে তাল গাছের নিচে বসে পড়লেন তান্ত্রিক। গ্রামের সকলকে সাইডে থাকতে বলে। বলা তো চায় না কার ওপর ক্ষোভ আছে সেই প্রেতের। তাল গাছটা থরথর করে নেমে এলো সেই ভয়ঙ্কর প্রেত। গ্রামের সবাই এই দৃশ্য দেখে পুরো হতভাগ হয়ে গেছে। আগুন ধরে সেখানেই মিলিয়ে যায়। তারপর থেকে গ্রামবাসীরা আগের মতোই বসবাস করতে থাকে।